আজকে যেটা আমরা দেখবো, আমরা গত ক্লাসে আমরা বলছিলাম কি রানেবল দিয়ে একটা থ্রেড তৈরি করা যায়, আর একটা থ্রেড কি থ্রেডকেই এক্সটেন্ড করবে। থ্রেড নামে একটা ক্লাস আছে, সেই থ্রেড ক্লাসটাকে এক্সটেন্ড করে আমি হচ্ছিল থ্রেড তৈরি করতে হবে। এটা একটু ইজিয়েস্ট ওয়ে। তো ওইটা আজকে আমরা দেখবো। দেখছিলাম বাসায় বইটা দেখছিলাম, বইয়ের মধ্যে কিন্তু একটা কোড আছিল। সো ফার্স্ট আমরা একটা ক্লাস তৈরি করে ফেলি। আচ্ছা, আমি 12 লেকচারের মধ্যে করলাম, মানে যেহেতু থ্রেডের এটা একই সাথে এখানে করে দিই। সো মাই থ্রেড নামে নামে এক্সটেন্ডেড ভার্সন নামে আমি একটা ক্লাস তৈরি করলাম। জাস্ট এখানে জাস্ট আমার কি করতে হবে, এক্সটেন্ড থ্রেড, দ্যাটস ইট। সো তোমার থ্রেড ক্লাস তৈরি হয়ে গেছে। এরপরে তোমার এখন শোনো, রানেবলের আর থ্রেডের মানে এক্সটেন্ড থ্রেডের মধ্যে ডিফারেন্সটা হলো আমি এখানে হলো এক্সটেন্ড করতেছি একটা থ্রেডকে। সো থ্রেডের সব প্রপার্টি কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। আমি এখন নিজে একটা থ্রেড হয়ে গেছি, মানে মাই থ্রেড এক্স এটা এখন নিজে একটা থ্রেড হয়ে গেছে। বাট রানেবল মধ্যে কিন্তু এটা ছিল না। রানেবল দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করলে আমার কিন্তু ভিতরে একটা থ্রেডের অবজেক্ট তৈরি করে নিতে হতো। কারণটা কি ছিল দেখো, আমরা এখানে যখন রানেবলে দিয়ে করতেছিলাম, আমি রানেবলে ইমপ্লিমেন্ট করছি। রানেবলের মধ্যে যে মেথডগুলো ছিল সেই মেথডগুলো আমি জাস্ট টাইপ সিগনেচারগুলো অ্যাকুয়ার করছি, যে কোন টাইপ সিগনেচারগুলো আছে, কি কি মেথড আছে সেগুলো আমি অ্যাকুয়ার করছি। কিন্তু আমি কিন্তু থ্রেডের প্রপার্টি অ্যাকুয়ার করিনি। আমি জাস্ট জানছি যে থ্রেডের মধ্যে কি কি প্রপার্টি থাকতে পারে, কি কি ফাংশন থাকতে পারে, কি কি ফাংশন আমার ইমপ্লিমেন্ট করতে হবে, বা থ্রেডের কোনো প্রপার্টি কিন্তু আমি অ্যাকুয়ার করিনি। আমি জাস্ট জানছি যে আমার একটা রান নামে একটা মেথড আছে, সেটাকে ওভাররাইড করতে হবে, সেটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বাট আমি কিন্তু এটা জানি না যে আমি নিজে থ্রেড হয়েছি কিনা। এর জন্য আমাকে থ্রেড একটা অবজেক্ট তৈরি করতে হয়েছে। এখানে গত ক্লাসে যে আমি দিস ইউজ করছিলাম, হয়তো অনেকের কাছে কনফিউজিং মনে হতে পারে। দিসটা আসলে কি দেখো, ফার্স্ট অফ অল একটা জিনিস, আমি রানেবল দিয়ে আমি হলো থ্রেডের প্রপার্টি কি সেগুলো জানলাম, তার অনুসারে কিছু মেথড ডিক্লেয়ার করলাম, দ্যাটস ইট। বাট আমি কি অ্যাকচুয়াল থ্রেড এখন কনভার্ট হইছি? আমি কি করছি, থ্রেডের এর জন্য একটা থ্রেডের অবজেক্ট তৈরি করে নিয়েছি। এখন আমি কি বলছিলাম যে থ্রেডের মধ্যে অবশ্যই একটা রান মেথড থাকবে। এখন দেখো এটা কি জাস্ট একটা ভেরিয়েবল না, থ্রেড টি এইচ জাস্ট একটা ভেরিয়েবল। ওই কি জানে রান মেথডটা কোন জায়গায়? কারণ থ্রেডের কিন্তু কোনো রান মেথড নাই, মানে আছে অ্যাবস্ট্রাক্ট হিসেবে আছে, ইমপ্লিমেন্ট করার হিসেবে না। আর ওর কি রান মেথড আছে, মানে ইমপ্লিমেন্ট করার রান মেথড আছে? ওর কিন্তু নিজে ইমপ্লিমেন্ট করার রান মেথড নাই, কিন্তু আমাকে কিন্তু তাকে একটা ইমপ্লিমেন্ট করার রান মেথড দিতে হবে। সো এটা আমি কিভাবে দিতে পারি? দেখো আমার এই ক্লাসের মধ্যে একটা রান মেথড আছে, এই জন্য আমি কি করলাম, এই ক্লাসের একটা অবজেক্ট মানে একটা রেফারেন্স এই দিস দিয়ে পাই দিলাম। দিসটা মানে কি, এই ক্লাসটা মাই থ্রেডটা, তার আমি তার কাছে যদি এই ক্লাসের রেফারেন্সটা পাই দেই, সেই দিস দিয়ে একটা অবজেক্ট তৈরি করে নিতে পারবো না? এবং ওই অবজেক্ট দিয়ে কি সে রান মেথডটাকে কল করতে পারবে। মানে তাকে আমি একটা ওয়ে লিখে দিলাম, তুমি রান এই রান মেথডটা ইউজ করো। তোমার যেটা ইমপ্লিমেন্ট করা নাই সেটা দরকার নেই, কারণ ওটা ইমপ্লিমেন্ট করা নাই তো নাই। বুঝা গেছে? কোনটা রানেবলটা? দেখো রানেবলটা আমি ফার্স্টে একটা স্টেপ ধরবো, ইমপ্লিমেন্ট করলাম মানে কি, আমি কিছু প্রপার্টি নিলাম। জাস্ট হলো মানে আমি কোন প্রপার্টিগুলো থ্রেডে আছে সেটা আমি জানলাম, যে এটার মধ্যে একটা রান নামে একটা মেথড আছে, সেটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বাট এটাকে অ্যাকচুয়ালি থ্রেডে কনভার্ট হয়েছে? আমি জাস্ট একটু মেথডের সিগনেচার নিয়েছি, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়াল থ্রেডের প্রপার্টি অ্যাকুয়ার করে নিই, যেমন স্টার্ট রান এগুলো মানে অ্যাকুয়ার করে নিই। মানে স্টার্ট স্টপ, গেট নেম ছিল, গেট প্রায়োরিটি, সেট প্রায়োরিটি, তারপর সেট নেম, এগুলো কিন্তু আমি অ্যাকুয়ার করে নিই। আমি জাস্ট রানটা নিয়েছি, কারণ ওটা যদি স্টার্ট স্টপ সেট নেম গেট নেম এই পার্টিকুলার যদি এটার মধ্যে থাকতোই, তাহলে ইন্টারেস্ট হতো আর দেখো সেট ক্লাস হতো। কারণ ওটার মধ্যে তো থ্রেডের মানে ইন্টারফেসের মধ্যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জিনিসপত্র রাখতে পারবো না, নন ইমপ্লিমেন্ট করার জিনিসপত্র রাখতে হবে। তাহলে কি আমি থ্রেডের প্রপার্টিগুলো অ্যাকুয়ার করতে পারছি? আমি এখন এর জন্য কি করলাম, থ্রেড একটা অবজেক্ট তৈরি করবো।
এখন থ্রেডের ভিতরে তো স্টার্ট, স্টপ, গেট, নেম, সেট নেম সবই আছে, স্লিপ এগুলো কিন্তু আছে, কিন্তু এটা মধ্যে কিন্তু স্লিপ, গেট, নেম, সেট নেম এগুলো কিছু ছিল না। কারণ ওটা যদি থাকে ইন্টারফেসের মধ্যে কিন্তু কোনো ইনক্রিমেন্ট করার মতো থাকতে হবে। সো থ্রেডের অবজেক্ট বলতে থ্রেড ক্লাসের একটা অবজেক্ট, হ্যাঁ থ্রেডের ক্লাসের একটা অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখন এই থ্রেডের ভিতরে কিন্তু রানটা ইমপ্লিমেন্ট করা হয়, এটা আর এটা দুটার কোনোটার মধ্যে রান মেথড ইমপ্লিমেন্ট করা থাকে না। তাহলে কি এটার ভিতর থেকে আমরা রান মেথডটা কল করতে হবে, বা ওটা কিভাবে করবো? কারণ এটা কিন্তু স্টার্ট নামে একটা ফাংশন আছে, সেই স্টার্ট ফাংশনটা কি করবে? রান মেথডটা কল করবে, তার ওই রান মেথডটা পাবে কোথা থেকে? ওর ভিতরে তো রান মেথড নাই, কারণ এর আর এর ভিতরে রান মেথডটা হলো অ্যাবস্ট্রাক্ট হিসেবে আছে। অ্যাবস্ট্রাক্ট কি? নন ইনক্রিমেন্টাল অবস্থা, জাস্ট টাইপ সিগনেচারটা আছে। সো তার জন্য আমি বলে দিলাম এই রেফারেন্সটা পাঠাই দেবেন যে এই ক্লাসের মধ্যে একটা রান মেথড আছে, কারণ ওই জানে যে এই টাইপের যে কোনো স্ট্রাকচার আমি কল দিব সেটা ফার্স্ট একটা হবে একটা অবজেক্টের রেফারেন্স, যে অবজেক্ট দিয়ে আমি হচ্ছে রান মেথড কল করতে হবে। এটা অলরেডি এর মধ্যে লেখা আছে, কারণ আমি কাউকে বুঝতে পারি থ্রেডের এরকম মাল্টিপল কনস্ট্রাক্টর আছে। একটা হলো দিস ছাড়া শুধুমাত্র নাম দিয়ে, আজকে আমরা দেখবো নাম দিয়ে জাস্ট আমি কনস্ট্রাক্টর কল করব, ঠিক আছে ভাই। থ্রেডের একটা নাম দিয়ে শুধুমাত্র কনস্ট্রাক্টর কল করা, নাম ছাড়াও করা যায়, মানে কোনো কিছু কনস্ট্রাক্টর ছাড়া। আমাদের এই তিনটা চিন্তা করো, আর অনেকগুলো ভাষা আছে, বুঝা গেছে? তাহলে আমি দিসটা পাঠিয়ে দিয়ে আমি একটা রেফারেন্সটা পাঠিয়ে দেব, সে ওই রেফারেন্স এখন কি করবে? আমার হলো এই রান মেথডটা কল করার চেষ্টা করবে, বুঝা গেছে কেন দিস দেওয়া হয়েছে? আচ্ছা, বাট এইখানের মধ্যে দেখো আমি এখানে ডাইরেক্টলি হলো অ্যাকসেস করতেছি থ্রেডকে, ঠিক আছে। সো আমার কি আর কি করা দরকার আছে? ওই রানেবলের মতো না থ্রেড তৈরি করা দরকার আছে? কারণ দেখো এখানে কি স্টার্ট, স্টপ, গেট নেম, সেট নেম সবই কি আমি একবার করতেছি না? বুঝা গেছে জিনিসটা? এখন আমাকে কি করতে হবে? এখানে একটা ওই রান মেথডটাকে ওভাররাইড করতে হবে। সো আমি কন্ট্রোল ইনসার্ট দিলাম, ওভাররাইড মেথড রান, ঠিক আছে। সো যাতে আমি এটা দিয়ে রানটা কল করতে পারি, কারণ থ্রেডের ভিতরে রান তো তুমি নিজে কোনো কিছু মানে চেঞ্জ করতে পারবে না। ওটা চেঞ্জ করলে কি করতে হবে? এখন আমার প্যারেন্ট ক্লাসকে থ্রেড সাব ক্লাস হলো আমি নিজে। তো আমি যদি আমার মধ্যে একটা রান মেথড লিখে ফেলি তাহলে আমি এখানে কি নিজের মতো কোড লিখতে পারবো। বাট আমি যদি ওই প্যারেন্ট ক্লাসে থ্রেড রান ইউজ করতে যাই তাহলে কি আমি কোনো কিছু করতে পারবো? কারণ ওইটার মধ্যে তো আমার কোনো কন্ট্রোল নেই, ওটা যা ইমপ্লিমেন্ট করে সেটা ইমপ্লিমেন্ট করে নিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট একটা কনস্ট্রাক্টর আমরা কল করি জাস্ট নামটা রাখার জন্য। এই যে দেখো মানে এটা একটু পরে আসছে, দেখো যে থ্রেডের কনস্ট্রাক্টর কতগুলো ভার্সন, থ্রেড ও প্যারামিটার ছাড়া থ্রেড, ওই যে রানেবলের দিস, এটা কিন্তু রানেবলের দিস লেখা আছে রানেবল। পরে থ্রেড এটা হলো গ্রুপ, টার্গেট গ্রুপ দিয়ে, এরপরে থ্রেড হলো শুধুমাত্র নাম দিয়ে, তারপর থ্রেড হচ্ছে শুধু গ্রুপ আর নাম দিয়ে, মানে মাল্টিপল এটা আছে। আমরা ওটা যে এটা দেখছিলাম রানেবলের একটা দেখছিলাম যে টার্গেট, টার্গেট মানে হচ্ছিল কে ওই রান মেথডটা ইমপ্লিমেন্ট করতেছে, ওই রানেবলের একটা রেফারেন্স দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছিল নাম দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমরা এখন হলো এইটা ইউজ করব, বেশি নাম আসে এটা। এটা আমি কি করলাম? মাই থ্রেডের তৈরি করার সময় আমি থ্রেডের জন্য একটা নাম নিয়ে নিলাম, সুপার নেম। এটা কি বল? প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরে কল দিলাম এই নামের প্যারামিটার দিয়ে। এই কনস্ট্রাক্টরটা কি? থ্রেড ব্র্যাকেটের নামে যেটা দেখুন যে কনস্ট্রাক্টরটা মানে এই কনস্ট্রাক্টরটা লাগে, বুঝা গেছে? আসলে আমি কিন্তু থ্রেডটা এখন ইউজ করতেছি কারণ থ্রেডের সব প্রপার্টি আমার এর মধ্যে চলে আসছে। সো দ্যাটস ইট। তো এটা করলে তোমার হলো থ্রেড তৈরি হয়ে গেছে। এটা রান করার জন্য আমরা এখন একটা
ঠিক আছে, আগেরটাই জাস্ট আমি একটু চেঞ্জ করে রাখলাম। ফার্স্ট হলো যে মাই থ্রেডের মাই থ্রেড এক্স টাইপের একটা ফার্স্টে থ্রেড তৈরি করলাম M1, তারপরে আরেকটা তৈরি করলাম M2। এখন দেখো আগে আমরা কি করতাম, M1.ts দিতাম, কারণ হলো ts থ্রেডটা ছিল ওই ts ভেরিয়েবলের ভিতরে। বাট এখন কি, আমি নিচে একটা থ্রেড হয়ে গেছি না, তো এর জন্য M1.star M2.star। বুঝে গেছি জিনিসটা? কারণ হচ্ছিল ওই সময় আমি থ্রেডের ওই ভেরিয়েবল গুলো আমি অ্যাক্সেস করতাম, আর এখন হচ্ছে আমি নিজে একটা থ্রেড, তো আমি নিজে এখন স্ট্যাটাসটা কল করতে হবে, আরেকজনের উপর আমার ডিপেন্ডেন্ট থাকার দরকার নেই। ঠিক আছে, সো দুই ওয়েতে থ্রেড তৈরি করার জিনিসটা বোঝা গেছে। একটা হচ্ছিল রানেবল ইন্টারফেস দিয়ে, আরেকটা হচ্ছিল থ্রেডটা এক্সটেন্ড করে। একটু রান করে দেখি। সমস্যা আছে। আচ্ছা, আমি তো এই করিনি, এর মধ্যে কিছু লিখিনি। সরি, মানে আমি সময়ের ভিতরে কোনো রানের মধ্যেই গেছি নাম না। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে হলো, দেখো একটা হলো ইন্টারফেস দিয়ে, আর একটা হলো ক্লাস দিয়ে। কোনটা দিয়ে করবো, মানে একটা হচ্ছে আমরা ইন্টারফেস দিয়ে করতেছি, একটা হলো ক্লাস দিয়ে করতেছি, মানে ক্লাসকে এক্সটেন্ড করে। দুইটা সেম কাজই করতেছি, সেম প্রপার্টি আছে, সেম থ্রেড তৈরি করতেছি, থ্রেড দিয়ে আমরা যে যে কাজ করতে পারতেছি সেই সবগুলো করা যেতেছে। কোনটা ইউজ করবো, ক্লাস দিয়ে কেন? ডিপেন্ড করে যে আমি মানে কোন ক্ষেত্রে ইউজ করবো। একদম বেসিক ডিফারেন্সটা হচ্ছে হলো, মানে এটা হ্যাঁ, এটা অনেকের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, মানে মুডের উপর ডিপেন্ড করে। আমার মনে হয় ফর এক্সাম্পল, আমার যখন কোড কম করতে ইচ্ছা, আমি হলো জাস্ট নার্মাল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে ঠিক আছে। আবার অনেক সময় হচ্ছে হলো থ্রেড দিয়ে অনেক সময় আমি করি। এটা আসলে মেইনলি বেসিক ডিফারেন্সটা হচ্ছে হলো, ফর এক্সাম্পল রানেবলের মধ্যে আমি কি করতে পারি, আমার কতগুলো ফাংশন দেওয়া আছে অলরেডি, সেগুলোকে আমি জাস্ট হচ্ছিল ইমপ্লিমেন্ট করতেছি। দেখো থ্রেডের মধ্যে যে স্টার্ট মেথডটা আছে, থ্রেডের মধ্যে যে স্টপ মেথডটা আছে, অথবা থ্রেডের মধ্যে যে সেট নেম, গেট নেম মেথডগুলো আছে, তুমি যে রানের মধ্যে করো, এগুলো কি অপারেট করতে পারবা? এগুলা কি রানেবলের মধ্যে আছে? রানেবলে কিন্তু এইগুলা যে ইমপ্লিমেন্ট করা মেথড যে এগুলো আছে, তুমি ওভাররাইট করতে পারবা? মানে আমি ফর এক্সাম্পল আমি চেঞ্জ করতে, আমি সেট নেমটা চেঞ্জ করতে পারি। ওরা সেট নেম যেমন কাজ করে আমার পছন্দ না, মনে করেন আমি যে নামটা দিব ওই নামটাকে সে ক্যাপিটালাইজ করে সেট নেম করবে। কথা বুঝতে পারছো? আমি যেই নাম দেবো থ্রেডের, আমি থ্রেডের যে সেট নেম দিয়েছিলাম যে গতকালকে, এটা নাম চেঞ্জ হয়েছিল, বাট আমি চাচ্ছি যে আমি যেই নামই দেই
স্মল লেটার দেই, ক্যাপিটাল লেটার দেই, সবগুলোকে সে ক্যাপিটালাইজ করে দিই। তাও কি ওই সেম টাইমে কি কাজ হবে? হ্যাঁ, একটা কাজ করতে পারো, তুমি দেওয়ার সময় তুমি ক্যাপিটালাইজ করে দেবে। বাট ওই যে আমি বলছিলাম, তুমি যখন একটা এপিআই তৈরি করবা, যে এপিআইটা হচ্ছে হলো পার্টিকুলার একটা পারপোজকে সার্ভ করতেছে, তুমি ওই সময়কে ইউজারকে টাচ করতে পারবে না। ফর এক্সাম্পল, তুমি মনে হয় একটা লগইন সিস্টেম তৈরি করবা, ফেসবুকের লগইন সিস্টেম। এখন ফেসবুকের লগইন সিস্টেমের মধ্যে যে দেখো, তুমি যদি জিমেল মানে ইমেল অ্যাড্রেস দিতেছো, সেখানে যদি অ্যাড্রেস না দাও, তাহলে কি সে তোমাকে অ্যাকাউন্ট খুলতে দিবে? এখন হ্যাঁ, তোমার এখন তুমি এরকম একটা লগইন সিস্টেম তৈরি করলা যেখানে ইমেল অ্যাড্রেস লাগবে। এখন সে ইউজার ইমেল অ্যাড্রেসের মধ্যে তুমি অ্যাকসেপ্ট করতেছো, অ্যাড্রেস দিবে। এখন তুমি বলতে পারো যে না, এটা তো চেক রাখার দরকার নেই, সে তো অবশ্যই অ্যাড্রেস দিতে হবে, নাও দিতে পারে, তার ইচ্ছা। সে না দিয়ে যদি খুলতে পারে কেন অ্যাড্রেসটা দিবে? এখন তুমি বলবো যে না, সে কি মানে মানে বোকা ইউজার নাকি যে সে অ্যাড্রেসটা দিবে না, এত জানে না ইমেলের মধ্যে অ্যাড্রেস দেওয়া আছে। অনেক সময় আমরা ভুলে অ্যাড্রেস দেবে। সো কোনো সময় তুমি ইউজারকে ট্রাস্ট করতে পারবো না। তো দ্যাট মিনস হলো, এখন আমি যে ক্যাপিটালাইজ ভার্সনটা, এটা আমি যদি নিজে না দিয়ে আমি মনে করি যে কোনো নাম দিলাম, বাট আমার এপিআইটা যাতে এইভাবে কাজ করে যে সে যেভাবে দেয় এটা ক্যাপিটালাইজ হয়ে যাবে। তারপর সেট নেমের মেথডটাকে চেঞ্জ করতে হবে। বাট আমি যদি রানেবল দিয়ে করি, সেট মেথডটা আমি কি চেঞ্জ করতে পারবো? এবং ওইটা তো চেঞ্জ করতে গেলে কি আমার ওভাররাইড করতে হবে। যেমন আমরা এখন এখানের মধ্যে কি করলাম, যে এটার মধ্যে মাই থ্রেডের মধ্যে এই যে থ্রেডের মধ্যে কি রান মেথডটা লেখা আছে না, বাট ওইটার মধ্যে তো কিছু ইমপ্লিমেন্ট করা নেই, জাস্ট ফাঁকা। তুমি এটা বাদ দিয়ে দেখো, কিছু রান হবে না, ওটার মধ্যে কিছু মানে কাজ করবে না। তা ওটা যদি চেঞ্জ করতে দাও, তোমার একটা পারপোজ সাব করে দাও। ফর এক্সাম্পল, আমি 1 থেকে এখানে 5 পর্যন্ত প্রিন্ট করছি প্রত্যেকটা থ্রেডের মধ্যে, এটা কি ওখানে করতে পারবো? ওটার ভিতরে তো ওটা কি স্ট্যাটিকলি ওটা হয়ে রয়েছে না, মানে কোড করা আছে না, ওটা তো লাইব্রেরি ফাংশনের মতো। সো ওটা তো আমি চেঞ্জ করতে পারবো না। ওইটা চেঞ্জ করার উপায় হচ্ছে না ওভাররাইড করা। বাট ইন্টারফেসের মধ্যে কি ওভাররাইড করা যাবে? কারণ ইন্টারফেসের মধ্যে রানেবলের মধ্যে সেট নেম নামে কোনো মেথডই নেই। সো দ্যাট মিনস হলো ওই থ্রেডের মধ্যে ওই যে আমাদের টিএস যে অবজেক্টটা তৈরি করছিলাম, যে মাই থ্রেডের মধ্যে যে টিএস অবজেক্টটা ছিল, কোথায় গেল? চেঞ্জ করতে হবে। ও আচ্ছা, সরি। আচ্ছা, এই টিএস যে ভেরিয়েবলটা ছিল, টিএস ভেরিয়েবলের মধ্যে যে সেট নেম মেথডটা আছে, আমার তো ওইটাই ইউজ করতে হবে। ওইটা তো চেঞ্জ করার উপায় নেই। বাট আমি এখানে কি করতে পারি, মাই থ্রেড এক্স এর মধ্যে ওইটাকে আমি জাস্ট ওভাররাইড করে আমার সেট নেমের মতন আমি নিজে একটা মেথড লিখে ফেলতে পারি। তুমি আরো অনেকগুলো থ্রেড কি করতে পারো। ফর এক্সাম্পল, আমি যদি এখানে জাস্ট এই যে দেখি ওভাররাইড মেথড, সো এই দেখো এখানের মধ্যে এই এর মধ্যে থ্রেডের মধ্যে যতই আছে, যেমন স্টার্টটা টুইস্টিং, সব কিছুই তুমি ওভাররাইড করে নিজের মতো লিখতে পারবে। বাট রানেবলের মধ্যে কিন্তু এটা করা যাবে না, ঠিক আছে? সো তোমার নিজের কোনো প্রপার্টি তুমি যদি ওটার মধ্যে দিতে যাও, অথবা কোনো থ্রেডের প্রপার্টিকে এক্সটেন্ড করতে যাও, তাহলে সবসময় ইউজ করবা হচ্ছে হলো এক্সটেন্ড থ্রেডটা। আর যদি যা আছে তাই ইউজ করতে যাও, জাস্ট কোনো মধ্যে একটা থ্রেড রান করতে যাও, তাহলে রানেবল হবে। বুঝা গেছে ডিফারেন্সটা? আচ্ছা, এখন দেখো আমার এই থ্রেড সলিউশনের মধ্যে একটা ছোট একটা প্রবলেম ছিল। সেটা এখন দেখো, আমার M1 M2 এটা আমি শুরু করে দিলাম। এটা কি এটা কত পর্যন্ত চলতেছে? 15 সেকেন্ড। তাহলে আমি এতটুকু কি শিওর না এই দুটা এটার আগে শেষ হয়ে যাবে, মেইন থ্রেডের আগে? এটা হলো জাভার আগের ভার্সনগুলোর মধ্যে এটা অ্যালাউ করতো যে তোমার যদি মেইন থ্রেডটা শেষ হয়ে যায়, তারপর যদি চাইল্ড থ্রেড রান করতে পারবে, ঠিক আছে? বাট এখন এটা অ্যালাউ করে না যে তুমি মেইন থ্রেডটা শেষ হওয়ার পরে তোমার চাইল্ড থ্রেডগুলো রান করতে পারবে। মানে মেইন থ্রেড যদি শেষ হয়ে যায়, চাইল্ড থ্রেডগুলো এরপর রান করতে পারবে না, ইন্টারাপ্ট করবে। এটা মেইনলি আসলে সিস্টেমের উপর ডিপেন্ড করে। বাট মোস্ট অফ দ্য কেসে তোমার চাইল্ড মেথডগুলো মানে চাইল্ড থ্রেডগুলোকে মেইন থ্রেডের আগে শেষ করতে হবে। এখন তুমি এটা কিভাবে হ্যান্ডেল করতে পারো? একটাই রাখতে পারো যে তুমি হিসাব করে দেখলা যে এটা আসলে কতক্ষণ চলতে পারে, এটা কতক্ষণ চলতে পারে, দেন এই পর্যন্ত এখানে একটা স্লিপ লিখে দিলাম যে তুমি মেইন থ্রেডের কাজও শেষ হয়ে যায়, তারপর আমি কিছু স্লিপ হয়ে বসে থাকবো যাতে আমার চাইল্ড থ্রেডগুলো শেষ হতে পারে। হিসাব বোঝা গেছে? মানে তোমার সব ক্ষেত্রে মেইন থ্রেডটা মানে যে প্যারেন্ট থ্রেড, মানে মেইন থ্রেড বারবার বলতেছি, মানে মেইনলি হলো প্যারেন্ট থ্রেড, যে থ্রেডটা অন্য থ্রেডগুলোকে তৈরি করতেছে, সেই থ্রেডটা সবার লাস্টে শেষ হবে।
মনে করো সব থ্রেডই কিছু কাজ করতেছে। ফর এক্সাম্পল মেন থ্রেড 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে, তারপরে ফার্স্ট আরো যে দুইটা থ্রেড আছে ওটা মনে করো 11 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতেছে, আর একটা হলো 21 থেকে 30 পর্যন্ত প্রিন্ট করতেছে। এখন কোন কারণে মেন মেথড ধরো আগে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা শেষ, বাট বাকি দুইটা মেথড থ্রেড এখনো প্রিন্ট করতেছে, তাহলে কি হবে? আর মেইন থ্রেড আগে শেষ হয়ে গেল না, যেটা তুমি করতে পারবা না। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে আমার কি করতে হবে, যাতে মেইন থ্রেডটা সবার শেষে শেষ হয় সেটা জন্য একটা ব্যবস্থা করতে হবে। এটা একটা ওয়ে হলো যে স্লিপ দিয়ে দিলাম মেইন থ্রেডে, যদি মেইন থ্রেডের কাজ শেষ হয়ে যায় তারপরও 15 সেকেন্ড তুমি স্লিপে বসে রাখবে, তাহলে কি ওই মধ্যে চিকেন থ্রেডগুলো কাজ শেষ করে ফেলবে। বাট এটা কি তুমি এনশিওর করতে পারো? ফর এক্সাম্পল তুমি ব্রাউজারের কথা চিন্তা করো, ব্রাউজারের মধ্যে আমরা অনেকগুলো ট্যাব ওপেন করি। এখন তুমি ধরো ফর এক্সাম্পল তুমি একটা ফাইল ডাউনলোড দিছো, এটা কি আসলে থ্রেডের মধ্যে চলে গেছে না? আমাদের ফাইল একদম ব্রাউজার যখন ওপেন করলাম, ব্রাউজারের মধ্যে কি প্রত্যেকটা ট্যাব আসলে কি কাজ করতেছে? একটা থ্রেডের মতন না? একটার মধ্যে ফেসবুক চলতেছে, একটার মধ্যে জিমেল চলতেছে, আরেকটার মধ্যে হয়তো গুগল চলতেছে, আরেকটার মধ্যে হয়তো টুইটার চলতেছে, আরেকটার মধ্যে তুমি ডাউনলোড দিয়ে রাখছো। সবগুলো থ্রেড কি কনকারেন্টলি চলতেছে না? তুমি যখন ফেসবুক ইউজ করছো সাথে কি তুমি ডাউনলোড দিতেছো, তাহলে কি এরকম 4-5টা থ্রেড চলতেছে। এখন মেইন থ্রেড আসলে কোনটা? ব্রাউজারটা নিচে, কারণ সবগুলা হলো তার প্যারেন্ট মানে চিলড্রেন থ্রেড, আর ব্রাউজারটা আমি নিজে হচ্ছে হলো আমি মেইন থ্রেড। তাহলে আমি যদি ব্রাউজারটাকে কিল করে ফেলাই, ডাউনলোড চলবে, ফেসবুক ব্রাউজ করতে পারবা, তুমি হয়তো মেসেজ দেখতেছিলা অথবা সামথিং, ফেসবুক হলো ওখান থেকে ডাটা ফেস করে আনে। ফেসবুক তো ফার্স্টে ডাটা ফেস করে আনে না, যে আজকে কতগুলো নোটিফিকেশন আছে, কতগুলো মেসেজ আছে, কত জিমেল, তাহলে কি আর ফেস করে আনতে পারবে? তো আমার পারপাসটা সাব হইলো। তাহলে ওখানের মধ্যে কিন্তু তুমি চিলড্রেন থ্রেডগুলোকে রাখতে পারতেছো না। তো এটাই হচ্ছিল প্রপার্টিটা, যে তুমি যদি একটা মেইন থ্রেড কতগুলো চিলড্রেন থ্রেড তৈরি করে, তাহলে আমার মেইন থ্রেড যদি শেষ হয়ে যায় চিলড্রেন থ্রেডগুলোও শেষ হয়ে যেতে হবে। এখন ওটা কোন কি ইন্টারাপ্ট করতেছে না, মানে তুমি ফাইল একটা ডাউনলোড দিতেছো, ওই মাসে তুমি হচ্ছে হলো ক্লোজ করে দিলা, তখন সে বলাটা তাও মানে ক্যান্সেল করে দিতে চাও কিনা, দ্যাট মিন্স তুমি মেথডগুলোকে কিল করে দিতেছো। মানে এটা একটা হার্শ ওয়ে, মানে তুমি তাদেরকে একদম মানে জীবিত অবস্থায় মেরে ফেলতেছো। মানে এখানে এটা করতে পারো, সমস্যা নেই। বা তুমি যদি এরকম করতে যাও যে না আমি যে থ্রেডগুলো তৈরি করতেছি কোনো একটা কাজ করার জন্য, আমি তো এরকম না যে থ্রেডগুলো তৈরি করে দিলাম এগুলো মেরে দিলাম, এটার জন্য আমি থ্রেড তৈরি করতেছি না, আমি থ্রেডটা তৈরি করতেছি একটা পার্টিকুলার কাজ করার জন্য। এখন এই কাজটা করা অবস্থায় মনে করো মেন থ্রেডের কাজ শেষ, আমি বলো আমার কাজ শেষ তোমাদের আগে, এখন তোমরা যা করো করো, মরে যাও তোমার কিছু করে দাও, আমার কোনো দায়িত্ব নেই। এটা একটা হইতে পারে, বাট ওটা কি করবে মেইন থ্রেডের সাথে সাথে চিলড্রেন থ্রেডও মেরে ফেলবে, মানে ব্রাউজারের সাথে মানে ব্রাউজারও মানে শেষ হয়ে গেছে, তাহলে চিলড্রেন থ্রেডও ডাই হয়ে যাবে। সো এখানে চিলড্রেন থ্রেডগুলো তার কাজ শেষ করে অ্যালাউ করার জন্য আমার মেইন থ্রেডটাকে মানে অ্যালাউ রাখতে হবে। এটা করা যায় হচ্ছে আরেকটা স্মার্ট ওয়ে আছে, সেটা হচ্ছে হলো জয়েন দিয়ে, জাস্ট সিম্পলি তাদেরকে আপনি একটা গ্রুপে জয়েন করে দিন, মানে তাদের একটা কোলাবোরেশন গ্রুপ, এটা হচ্ছে তাদেরকে কোলাবোরেশন একটা গ্রুপের মধ্যে যদি জয়েন করে দিই, যেটা হলো তারা নিজেরা কোলাবোরেট করবে, যে একে অপরের জন্য ওয়েট করবে যে পর্যন্ত তারা শেষ না হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে হলো আমরা চিলড্রেন থ্রেডগুলোকে অ্যালাউ করতেছি যে যদি তাদের কাজ যদি লেটও হয়, দেরিও হয়, ফর এক্সাম্পল আমি এটা ডাউনলোড দিতেছি, ডাউনলোডটা যদি লেটও হয়, ডাউনলোড শেষ করার পরে সে ব্রাউজার অফ করবে। ঠিক আছে, অথবা এনমোস করে দিলে তাহলে ওটা কিল করে দিতে হবে, অথবা পজ করে দিতে হবে, সামথিং কোনো একটা কাজ করতে হবে, বাট তাকে আমার মারতে পারবো না, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার জন্য ওয়েট করবে। ঠিক আছে, তো এটার জন্য আমার কি করতে হবে, যে স্টার্ট যে আমরা আগে করছিলাম, ঠিক আছে, স্টার্টটা করার আগে আমাদের এই থ্রেডগুলোকে একটা গ্রুপে জয়েন করে দিতে হবে। তো জয়েন করাটা ইজি, জাস্ট m1.join লিখতে হবে, m2.join। জয়েন করাটা মানে হচ্ছে হলো আমার m1 আর m2টাকে আমি মেইনের মধ্যে জয়েন করে দিতেছি, মানে তারা হচ্ছে একটা গ্রুপে চলে আসতেছে। সো এখানে এখন কি করবে, মেইন থ্রেডের কাজ যদি শেষ হয়ে যায় তাও আমার জন্য ওয়েট করবে। ফর এক্সাম্পল আমি এখানে থ্রেড স্লিপ যে দিতেছিলাম এটা আমি বাদ দিয়ে দিই, আর মাই থ্রেড এক্স এর মধ্যে আমরা এখানে থ্রেড স্লিপ দিয়ে দিই।
এটা। তাহলে দেখো এই থ্রেডগুলো কাজ শেষ করার আগে, অথবা আমি এটা একটু বাড়াই দিই 1 সেকেন্ড। তাহলে দেখো এই থ্রেডগুলো কি 5 সেকেন্ড পর্যন্ত রান করবে না, 5 বার, তাহলে 5 বার পর্যন্ত মানে 5 সেকেন্ড পর্যন্ত রান করবে। বাট থ্রেডের এই সলিউশনটা, এটার মধ্যে কোনো কিছুই আছে মানে চিল্ড্রেন থ্রেড আগে এটা শেষ হয়ে যাবে না কাজ। দেখো কি হবে, এটা একটু কমাই দেই, রান করলাম, স্টার্ট দেওয়া হয়নি, সরি। দেখো মেইন থ্রেড কিন্তু শেষ হয়ে গেছে। ছোট করে কি আমার প্রিন্ট দেবে কোনো কিছু বারবার একই ভুল করি এমনি। তো দেখো আমার মেইন থ্রেড কিন্তু এখানে শেষ হয়ে গেছে, মানে এর কাজ শেষ। বাট এটা কিন্তু তাও দেখো ফোর্স মানে প্রসেস ফিনিশ এটা আসছে। আমরা এতদিন কি জানতাম, মেইন থ্রেড শেষ হয়ে গেলে কি প্রসেস ফিনিশ চলে আসতো না, বাট এখন কি চিলড্রেনগুলো শেষ হওয়ার পরে কি প্রসেস ফিনিশ আসছে না। কারণ আমি হচ্ছে হলো আমার চিলড্রেনগুলোর জন্য ওয়েট করতেছি। আমি মেইন থ্রেডের মধ্যে কোনো স্লিপ দিছি, সে ঘুমাচ্ছিল এখন পর্যন্ত, এই যে এখন পর্যন্ত প্রায় 2.5 মানে 5 সেকেন্ডের মধ্যে যে আমার একটা কাজ হয়েছে, এ পর্যন্ত কি সে ঘুমাচ্ছিল? সে কিন্তু ঘুমায় না, সে জাস্ট হচ্ছিল ওখানে বের হয়ে গেছে। বলছে যে তারা যখন যখন হলো কি হবে ওটা কি বলে শেষ হয়ে যাবে তখন আমাকে নোটিফাই করবে। নোটিফাই নামে আমার একটা মেথড আছে আমাদের ইয়ের মধ্যে, ওটা ইন্টারনেট কমিউনিকেশনের মধ্যে আছে। এসব বুঝে গেছে? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে হলো দেখো আমাদের এই থ্রেডগুলো আসলে আমরা কি করতেছি, কনকারেন্টলি সব থ্রেডগুলোকে রান করাইতেছি না। একটা সিম্পল একটা কাজ করবা, আমরা এটা তোমাদের একটু পরে আমি তোমাদের দিয়ে দিব যে কিভাবে করতে হবে। আর তোমাদের এটা হলো অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা তোমাদের এখন থেকে কয়েকটা অ্যাসাইনমেন্ট তোমার করবো। আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব, নেক্সট ক্লাসে নেটওয়ার্কিং এর পর আমরা একটা অ্যাসাইনমেন্ট দেবো। এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি, এখন আস্তে আস্তে আমরা একটা অ্যাসাইনমেন্ট দেবো, কারণ ঈদের মানে মিটের আগে তো তোমাদের টাইম ছিল না। সো একটা অ্যাসাইনমেন্ট করার হচ্ছে এটাই যে মনে করো প্রাইম নাম্বার যদি চিন্তা করো, দেখো প্রাইম নাম্বার তুমি যদি 1 থেকে মনে করো সে 12 পর্যন্ত যদি বের করতে চাও, 12 করতে হবে, একটা লুপ লিখতে হবে 1 থেকে 10⁻12 পর্যন্ত, ঠিক আছে? বাট এখন তুমি যদি চিন্তা করো এইটাকে কত ছোট ছোট ভাগে ভাগ করে 10⁻12 পর্যন্ত তুমি নর্মালি এক লুপ দিয়ে করে শেষ করতে পারবে না। কারণ দেখো যে তুমি করে দেখো যে আচ্ছা প্রাইম নাম্বার বের করতে পারো, মানে যদি বলি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো প্রাইম নাম্বার মানে কতগুলো প্রাইম নাম্বার আছে প্রিন্ট করার দরকার নেই, কাউন্ট করো, প্রিন্ট করা লাগতে হবে না, কাউন্ট করো। তাহলে কি করতে হবে, মানে ফার্স্টে একটা লুপ চালাতে হবে ফর আই হলো 1 কত মানে 2 থেকে মনে করো 10⁻12 পর্যন্ত, ঠিক আছে? এটার ভিতরে আমার কি করতে হবে, প্রত্যেকবার আই নিয়ে আমার আই হলো কি নাম্বার, একটা নাম্বার, এখন আই দিয়ে আমার আইটা চেক করতে হবে যে আইটা আসলে প্রাইম কি প্রাইম না। ওটা জন্য করার উপায় নাকি জাস্ট হলো আরেকটা ফর্মুলা চালানো না যে 2 থেকে সংখ্যা লিখি 2 থেকে স্কয়ার রুট আই পর্যন্ত চালালে হলো না। এটা কিন্তু একটা রুল আছে, মানে স্কয়ার রুট 2 পর্যন্ত চালালেই এরপর জাস্ট চেক করব যে ইফ আই নট যে ইকুয়াল 0 কিনা, যদি 0 হয় তাহলে প্রাইম না, আর যদি 0 না হয় তাহলে হলো প্রাইম। আমি এবার এর মধ্যে কোনো যদি ই না হয়, এটা কি বলে ডিভিজিবল না হয় যে দিয়ে, তাহলে কি এটা প্রাইম। তো এখানে একটা ফ্ল্যাগ করো যে এটা যদি হয় ফ্ল্যাগ 1, তাহলে ইফ যদি f হয় f যদি 1 হয় তাহলে হচ্ছে হলো এটা প্রাইম, মানে এটা কাউন্ট বাড়াই দিলাম, আমরা টোটাল একটা রাখলাম, টোটাল প্লাস
এরকম করলাম, ঠিক আছে? বা তুমি যদি 10 to the 12 পর্যন্ত চালাও, এটা দেখবে শেষ হয়, এটা দেখবা চলতেই থাকে। তো ওই ক্ষেত্রে আমি কি করতে পারি, ওই ক্ষেত্রে আমি যে থ্রেডের কাজটা করতে পারি। কারণ দেখো আমি এরকম যদি মনে করো 5টা অথবা 10টা থ্রেড যদি এরকম রান করে দিই, একটা একটা রেঞ্জ দেবে, মনে করো 1 থেকে হচ্ছে হলো 10 to the 7 পর্যন্ত একটাকে দিলাম, 10 to the 7 থেকে হচ্ছে হলো 10 to the 8 পর্যন্ত, 10 to the 9 অথবা 8 পর্যন্ত একটা দিলাম, 10 to the 8 থেকে আবার 10 to the 9 পর্যন্ত একটা দিলাম, 10 to the 9 থেকে 10 to the 10 পর্যন্ত একজনকে দিলাম, ঠিক আছে? এরকম তুমি ডিভাইড করে দিই, তাহলে কাজটা শুরু হয়ে যেতেছে না? প্রত্যেকটা জায়গায় এটা অল্প পরিমাণ জিনিস নিয়ে কাজ করতেছে। এটা হচ্ছে তোমাদের মানে অ্যাসাইনমেন্টটা কোড করে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, বাট ওইটার আগে আমি তোমাদের এটার মতন একটা কাজ করে দেবো, সমস্যা নেই। বাট এটার মধ্যে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কি করতেছি, টোটাল একটা প্লাস প্লাস করতেছি না, আমি এটাকে একটু সিম্পল করে দেবো। মানে এই প্রবলেমটা আমরা সলভ না করে আমরা ধরো জাস্ট আমরা চেক করি যে এখানের মধ্যে কতগুলো নাম্বার আছে, যে নাম্বারগুলো মনে করো 3 দ্বারা ডিভিজিবল। মানে ধরো আমি চিন্তা করলাম 1 থেকে 100 পর্যন্ত কতগুলো নাম্বার আছে যে নাম্বারগুলো শুধুমাত্র 3 দ্বারা ডিভিজিবল, আর কিছু জানা দরকার নেই, ঠিক আছে? অথবা 2 দ্বারা ডিভিজিবল। এটা আমরা কিভাবে করা যায়? একটা হচ্ছে একটা থ্রেড রান করে 1 থেকে লুপ চালায়, বাট আমি যদি এটা থ্রেড দিয়ে করতে চাই, থ্রেড দিয়ে করার জন্য আমি এখানে কি করতে পারি, ফর এক্সাম্পল 1 থেকে মনে করো এনিভে 10 পর্যন্ত আমি একটা থ্রেডকে বলে দিলাম যে এই থ্রেডের মানে 1 থেকে 10 এর মধ্যে যতগুলো মানে নাম্বার 3 দ্বারা ডিভিজিবল এটা তুমি কাউন্ট করবে। আরেকটা বলে দিলাম এনিভে থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, ধরো একটা থ্রেড আছে যে 1 থেকে 40 পর্যন্ত কতগুলো নাম্বার 3 দ্বারা ডিভিজিবল সেটা আমি বের করতে চাই, ঠিক আছে? এখন এটা একটা থ্রেডের মধ্যে গেল, সে এই থ্রেডটা কি করবে, মনে করো এটা হলো থ্রেড T1, এটা T2, এটা T3, এটা T4। এখন T1 কি 1 থেকে 10 পর্যন্ত মানে এই 1 আর 10 এই রেঞ্জের মধ্যে যতগুলো নাম্বার 3 দ্বারা ডিভিজিবল সেটা বের করবে। এটা কি বের করবে, এলিমেন্ট থেকে 20 পর্যন্ত, এটা হলো 21 থেকে 30 পর্যন্ত, মানে প্রত্যেকটা রেঞ্জ আছে। বাট টোটাল কি একটাই না, সবাই একটা টোটাল কি আপডেট করবে না? এখানে একটা সমস্যা হয়, একটা কনকারেন্ট আপডেটিং এর সমস্যা। কনকারেন্ট আপডেটিংটা কি, জাস্ট এভাবে চিন্তা করো যে মনে করো তুমি কি খেলছো ছোটবেলায়, যে বিস্কুট দৌড় ছিল, দুই ভাবে খেলা হতো, একটা হলো চোখ বন্ধ করে দিতে, একটা হলো হাত বেঁধে বাইরে দিত। খেলছিল কোন সময়, দেখছিল অ্যাটলিস্ট, দেখো নাই গিয়ে অ্যাটলিস্ট দেখছো তো? মানে একটা ছিল যে চোখ বেঁধে দিত, দৌড় দিত, ওখানে যে লাভ দেওয়ার চেষ্টা, লাভ দিয়ে মানে খাওয়ার চেষ্টা হতো, মানে কয়েকটা ভাষণ ছিল, মানে আমি মানে চোখ বাঁধাটা দেখছি আমি জানি না, মানে চোখ বেঁধে দেওয়া হতো, দৌড় দিয়ে ওর সামনে গিয়ে ই করতো। আরেকটা হলো হাত বেঁধে দেওয়া থাকতো, আরেকটা হলো উঁচায় দেওয়া থাকতো, হাত দেওয়া কিছু থাকতো না, লাফাইতে থাকতো। এখন তুমি চিন্তা করো, মনে করো মানুষ আসে হচ্ছে হলো 10 জন, অথবা আরো সিম্পল চিন্তা করো মানুষ আছে 2 জন, মানে খেলোয়াড় হচ্ছে 2 জন, বিস্কুট হচ্ছে হলো একটা। এখন 2 জনে যদি যে পিক শুরু করে, মানে মনে করো এখানে এরকম বিস্কুট আছে, দৌড় দিয়ে এসে 2 জনে যদি এখানে লাভ দিয়ে করা শুরু করে, প্রবলেমটা কি হবে? এক হইতে পারে যে এ হাফ খেলো, ও হাফ খেলো, তাহলে কি বলবে, ওইও দিচ্ছে এও দিচ্ছে, এটা প্রবলেমটা হয়ে যাবে না? মনে করো বিস্কুটটা অনেক বড়, তাহলে একজন যদি এদিক থেকে খাওয়া শুরু করে, মনে করো এদিক থেকে আরেকজন খাওয়া শুরু করলো, ঠিক আছে? তাহলে কি 2 জন উইনার হয়েছে না? বাট উইনার হওয়ার কথা কার, যে ফার্স্টে শুরু করছে, অর্থাৎ যে শুরু করছে। মনে করো একজন এসে এখান থেকে খাওয়া শুরু করছে, ঠিক আছে? মনে করো এইভাবে আমি চিন্তা করি, এই সাইড থেকে খাওয়া শুরু করছে, এই সাইড থেকে যারা খাওয়া শুরু করছে সে জানে না, অথবা সে এই সাইড থেকে খাওয়া শুরু করছে, এই সাইড থেকে যারা খাইতেছে কেউ কাউকে জানে না, কাউকে তাদের চোখ বন্ধ। তাহলে কি সেও বলবে আমি দিচ্ছি, সেও বলবে আমি দিচ্ছি, প্রবলেম হয়ে যাবে না? এটাই হচ্ছে কনকারেন্ট এক্সিকিউট কন্ডিশন।
কারণ এখানে তোমার টোটাল ভেরিয়েবল হচ্ছে হলো একটা, এও মনে করো 3 mod একটা পাইলো, মনে করো এখানে কয়টা আছে 3 আর 9 আছে, এখানে কি আছে 12 15 18 আছে। মনে করো সে যখন 12 পেয়ে গেল, যে আমি 12 পেয়ে গেছি, যে আমার একটা 3 দিয়ে ডিভিজিবল একটা পেয়ে গেছি, সেও আপডেট করতে যাবে এখানে, সেও আপডেট করতে যাবে এখানে মনে করো 3 এর জন্য, ঠিক আছে। এখন সে যখন আপডেট করা শুরু করবে তখন ধরো টোটালের মধ্যে আছে 1, সেম ভ্যালু আছে 1, তাহলে আমরা কি করি আপডেট করার আগে রিড করতে হয় না, কারণ কি ওইটার সাথে এক যোগ করব, দ্যাট মিন্স হলো কাকে তো আমরা ওটা পড়তে হবে, পড়ে দেখতে হবে, কারণ টোটালে ওটা মানে এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশনটা হলো টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস 1। চিন্তা করে দেখো, ফার্স্ট আমার টোটালের ভ্যালুটা রিড করতে হবে না, এখন ওই যখন আপডেট করতেছে তখন এরকম একটা এক্সপ্রেশন রান করবে, এও যখন রান করতেছে তখন কি এরকমই একটা এক্সপ্রেশন রান করবে না। এখন তুই যদি সেম টাইমই রিড করে এই টোটালের মধ্যে কি পাবে 1 পাবে না, এই টোটালের মধ্যে কি পাবে 1 পাবে। এখন চিন্তা করো টোটাল 1 টোটাল 1 1 প্লাস 1 1 প্লাস 1 কিন্তু ভালো কথা ছিল 3 না, তাহলে সিম্পলিফাই চিন্তা করো এটা 0, তাহলে ফার্স্ট এখানে সে 0 রিড করবে, এখানে সে 0 রিড করবে, তাহলে কি 0 প্লাস 1 1 রাখবে, এও কি 0 প্লাস 1 1 রাখবে, তার সাথে থাকার কথা ছিল কত, আমার সাথে দুইটা পাইছে না, এ থ্রেড থেকে একটা পাইছে, এ থ্রেড থেকে একটা পাইছে, দুই থাকার কথা ছিল না, জাস্ট লাইক বিস্কুটের এর মতো, এই সাইড থেকেও খাওয়া শুরু করছে, এই সাইড থেকে খাওয়া শুরু করছে, বাট দুজনে কেউ জানে না যে আমরা সেম বিস্কুটটাই খেতেছি, তো একজন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি খেতে পারবো না, ঠিক আছে। সো এটা হচ্ছে হলো কনকারেন্ট রেসিং কন্ডিশন, এটা একদম মোস্ট প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে হলো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো, ব্যাংকে তো তুমি যদি যখন অ্যাক্সেস মানে তুমি যখন এই যে কার্ডের ট্রানজাকশন করতে যাও, এটা হচ্ছে হলো অ্যাটমিসিটি একটা প্রপার্টি আছে, ডাটাবেস, তোমরা যখন নিয়ে যাবা, এটা আমাদের পড়ার বিষয় না, এটা হচ্ছে হলো তোমার ডাটাবেস যখন পড়তে যাবা, ডাটাবেস অথবা অ্যাডভান্স ডাটাবেস যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো করতে গেলে এই সময় দেখো অ্যাটমিসিটি একটা প্রপার্টি আছে, এটা আরো শর্টলি বলা হলো এসিড প্রপার্টি, এটা সামনে দেখো খুব ইন্টারেস্টিং একটা প্রপার্টি। এটা হচ্ছে হলো ধরো এরকম যদি একটা অ্যাকাউন্ট যদি মাল্টিপল কি থাকে ওনার থাকে, এই কিন্তু বলা যায় মাল্টিপল ওনারে একটা অ্যাকাউন্ট, মানে এগুলো হলো কর্পোরেট অ্যাকাউন্ট এইরকম বলা হয়। সেখানে মনে করো তোমার অ্যাকাউন্টের মধ্যে আছে 5,000 টাকা, অথবা ধরো আরো বেশি ধরলাম 1 লাখ টাকা আছে, তাহলে একটা অ্যাকাউন্টের মধ্যে আছে 1 লাখ টাকা। এখন মনে করো পার্সন এ পার্সন বি যদি সেম টাইমে ওখানে টাকা উইথড্র করতে যায়, তাহলে পার্সন এ কি দেখবে 1 লাখ টাকা আছে, সে 1 লাখ টাকা উঠানোর জন্য কি করবে, মনে করো একই টাইমে সে প্রেস করবে, করতেই পারে। মনে করো এই যে ব্যাংকে যে ফ্রডগুলো হয় এরকমই তো করে, যে ব্যাংকে ফলগুলো খুঁজে বের করার চেষ্টা করে, যে কি ফল্ট আছে ওই ফল ধরে সে হচ্ছে ফ্রড করার চেষ্টা করে, যে কয়েকদিন যে এটিএম ট্রানজাকশনের কতগুলো ফল বের করছিল, মানে ওটা দিয়ে যে ব্যাংক জালিয়াতি হয়েছিল, তো এরকমগুলো সে তো ফল খুঁজে বের করার চেষ্টাই করবে, কারণ হ্যাকাররা কিন্তু এই কাজগুলোই করে। সো এখন যদি তারা যদি সেম টাইমে ট্রানজাকশনে এটা কি করে, মানে মনে করো সাবমিট বাটন প্রেস করে, তাহলে সে তো দেখলো 1 লাখ টাকা আছে, তো সে 1 লাখ টাকার জন্য ট্রানজাকশন দিয়ে দিল, সেও কি করবে 1 লাখ টাকার জন্য ট্রানজাকশন দিয়ে দিল, উঠলো কত ব্যাংক থেকে, ছিল কত, বুঝা গেছে। এরকম যদি 10 জন এরকম করে ব্যাংক তো 2 দিনে দেরি হয়ে যাবে, 2 দিন লাগবে না, 1 দিনে শেষ হয়ে যাবে। তো এই কাজগুলো করার জন্য হচ্ছে আমরা এই এসিড প্রপার্টি ইউজ করি। আসলে এসিড প্রপার্টি না, এটা হলো সিনক্রোনাইজ অ্যাক্সেস। সিনক্রোনাইজ অ্যাক্সেস কি দেখো, আমরা যে কোনগুলোতে যে মানে থ্রেড দিয়ে কাজগুলো করছি এগুলো হলো অ্যাসিনক্রোনাস অ্যাক্টিভিটি। অ্যাসিনক্রোনাস মানে কি, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দুইটা মানে মেইন ডিফারেন্স হচ্ছে সিনক্রোনাস মানে হলো একটার পর একটা হবে, অ্যাসিনক্রোনাস হচ্ছে হলো প্যারালাল থাকে। আমার থ্রেডগুলো কি প্যারালাল রান করাইছে না, একদম সেম। চিন্তা করো আমি তোমাদের যখন পরীক্ষার সময় খাতা দেই অথবা কোশ্চেন দেই, আমি কি করি এই রোগেও খাতা দিয়ে দিই, এই রোগের খাতা দিয়ে দিই, এই রোগের খাতা দিয়ে প্যারালাল চলতে থাকে না, এগুলো একটা ওই আরেকটা ওই
একজন করে দেওয়া হচ্ছে মানে একজন পরে একটা কাজ করা, এগুলো বলে সিনক্রোনাস। তাহলে আমি যদি অ্যাসিনক্রোনাস, এই যে আমি এখানে অ্যাক্সেস করতেছিলাম, এটা কি অ্যাসিনক্রোনাস ছিল না? ওই অ্যাক্সেস করতে হয়ে যাচ্ছে, তোমার জন্য কেউ কেয়ার করতেছিল না যে তুমি করতেছো না করতেছো, আই ডোন্ট কেয়ার, আমি জাস্ট অ্যাক্সেস করবো। কে অ্যাক্সেস করা শুরু করছে না অ্যাক্সেস করা শুরু করছে আমি ওটা দেখবোই না। তুমি অ্যাক্সেস করতেছো না করতেছো, ঘুমায় আছো, ডাজন্ট ম্যাটার, আমার কাজ আমি করে দেবো। এটা হলো অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস হচ্ছে হলো আমাকে আরেকজন এটা কেয়ার করতে হবে, যে দেখতে হবে যে সে কোনো কিছু করতেছে কিনা, ওই আমি অ্যাক্সেস করতেছি কিনা, ওইটার উপর বেস করে আমাকে দেখতে হবে যে আমি অ্যাক্সেস করতে পারবো পারবো না। বুঝা গেছে জিনিসটা? তো এটা হলো সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস। তাহলে কি আমার এখানে যখন আপডেট করতে হবে তখন কি অ্যাসিনক্রোনাস জিনিস করতে হবে না? সরি, সিনক্রোনাস করতে হবে। কারণ কি সিনক্রোনাস না করি ওই যে একজন আপডেট করা শুরু করে দিবে, আরেকজন আপডেট করবে, তো উল্টাপাল্টা আপডেট হয়ে যাবে। তো আমার এখানে কি করতে হবে? সিনক্রোনাস করতে হবে, যে যখন একজন আপডেট করা শুরু করবে, জাস্ট রিড করা শুরু করবে, রিড করা মানে এই কাজটা, এই জিনিসটা করার আগে আমাকে কি করতে হবে? ওই অবজেক্টটাকে লক করে দিতে হবে যেখানে আমি আপডেট করতেছি। এইগুলোকে যেখানে এরকম অনেকগুলো অ্যাসিনক্রোনাস জিনিস একটা রিসোর্সকে অ্যাক্সেস করে, এগুলো বলে শেয়ার্ড রিসোর্স। মানে একটা জিনিসকে আমি শেয়ার করতেছি, সেম অ্যাকাউন্টের মতো আমি এখানে শেয়ার করতেছি, অ্যাকাউন্টটা সবাই অ্যাক্সেস করতে পারবো এবং সবাই অ্যাক্সেস করার চেষ্টা করবো। সো এরকম শেয়ার যদি কোনো কিছু থাকে, শেয়ার ভেরিয়েবল, শেয়ার রিসোর্স অথবা কোনো কিছু যেটা হলো সব অনেকগুলো থ্রেড একসাথে অ্যাক্সেস করার ট্রাই করতেছে, শেয়ার করার চেষ্টা করতেছে, সেখানে আমার কি করতে হবে? ওইটা নিয়ে কোনো কাজ করার আগে, স্পেশালি রাইট কোনো কিছু করার আগে আমাকে ওইটাকে লক করে দিতে হবে। ফার্স্ট আমি লক করে দেব, লক করে তারপর তুমি যা কিছু করো। মানে লক করা মানে হচ্ছে হলো যে এই সময় অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। যদি অন্য কেউ অ্যাক্সেস করতে চায়, ফার্স্টে আমাকে ওয়েট করতে হবে যে অন্য যে অ্যাক্সেস অলরেডি করতেছে তাকে ওই অ্যাক্সেস করাটা শেষ করতে হবে, দেন নেক্সট পারসন আমি অ্যাক্সেস করতে হবে। বুঝা গেছে? অনেক কিছু বললাম, টপিকটা অনেক বড়, কাজটা অনেক সিম্পল, মানে অনেক ছোটভাবে করা যায়। জাস্ট আমার লক করতে হবে, ঠিক আছে? সো জাস্ট তুমি বের করো কোন জায়গায় তোমার শেয়ার রিসোর্স আছে। তো আমি আগে এরকম একটা কোড করি, ধরো এই কাজটা আমরা করলাম যে জাস্ট তিনটা ইন্ডিভিজুয়াল জিনিসগুলো বের করলাম, তাহলে আমার রেঞ্জ বলে দিতে হবে না? রেঞ্জটা কোথায় বলে দিব? ধরো আমি যখন এখানে এটা তৈরি করতেছি, মানে থ্রেডটা তৈরি করতেছি, তখন কি আমি রেঞ্জ বলে দিতে হয় না? তুমি এই রেঞ্জের মধ্যে কাজ করবা। সো এখানের মধ্যে আমি একটা স্টার্ট INT-S প্রাইভেট INT-int এরকম দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। তাহলে INT-S INT-int this dot s equal to s this dot int int এখানে জাস্ট দিলাম হচ্ছে হলো I হচ্ছে হলো s থেকে শুরু হলো, এখানে আমার শেয়ার আনতে হবে, ঠিক আছে? এখন একটা কোশ্চেন আছে, এখানে কি আমি সবাইকে একটা রিসোর্সকে শেয়ার করতেছি না, তাহলে একটা জিনিস রেফারেন্স করতেছি না? সিনক্রোনাস জিনিসটা ইউজ করা যাবে যেখানে তুমি রেফারেন্স দিয়ে অনেকগুলো অ্যাক্সেস করতেছো, দ্যাট মিন্স অবজেক্ট দিয়ে। তুমি যদি প্রিমিটিভ ডাটা ইউজ করো, নরমালি ওটা সিনক্রোনাসের মধ্যে আনা যায় না, যদি মানে স্পেশালি যদি একই পয়েন্টের মধ্যে রেফারেন্স দিয়ে যদি না ইউজ করো। তো এটা সহজভাবে হচ্ছে একটা অবজেক্ট আমরা তৈরি করি, ধরো সিঙ্ক নামে একটা অবজেক্ট তৈরি করলাম, এটার মধ্যে একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল রাখলাম, ধরো পাবলিক INT count equal to 0, ঠিক আছে? জাস্ট আমি একটা অবজেক্ট তৈরি করলাম এটা কাউন্টটা রাখার জন্য, যে টোটাল কয়টা 3 আছে, জাস্ট এই কাউন্টটা রাখার জন্য আমি জাস্ট একটা অবজেক্ট তৈরি করে নিলাম যেটার মধ্যে একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল থাকবে। কেন একটু পরে আসতেছে। এখন আমার সলিউশনের মধ্যে যাই, এখানের মধ্যে সিঙ্ক নামে একটা অবজেক্ট তৈরি করে নেই, নিউ সিঙ্ক। সো আমার এখানে কি দিতে হবে?
স্টার্টার ইন্টার দিতে হবে। আমি ছোটোভাবে করি, 1 থেকে 10 পর্যন্ত দিলাম, এটা হলো 11 থেকে 20 পর্যন্ত দিলাম। আচ্ছা, দেখো এই এক্সটা কি কাউন্টের জন্য, এটাই কি ওরা শেয়ার করবে না, ওরা এটার ভিতরে কাউন্ট করবে না, কাউকে এটা আমার পাস করে দিতে হবে। তাহলে আমি যদি এটা পাস করে দিই তাহলে এটার মধ্যে কি আমার আরেকটা প্যারামিটার দিতে হবে, SYN আমি হলো এখানে প্রাইভেট SYN নিয়ে অবজেক্টটা এই ক্লাসে ডিক্লেয়ার করলে মেইনলি না করে কোনটা, এখন যে ক্লাসের মধ্যে আছে হ্যাঁ। সিঙ্গেল অবজেক্ট ডিক্লেয়ার করে আচ্ছা ওইটাই বলতেছে, আসতেছে ওটা কেন করলাম এটার জন্য। আচ্ছা এখন একটা মানে হইতে পারে যে প্রশ্ন হইতে পারে প্রশ্নে যে আমি এখানে কেন সিঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলাম না। কোশ্চেনটা বুঝতে পারছো? আমার মেন মেথড থেকে মানে মেন থ্রেড থেকে আমার পাস করার কি দরকার ছিল, আমি এখানে একটা সিঙ্গেল একটা অবজেক্ট তৈরি করতে পারতাম না। চিন্তা করে দেখো, আমি যদি এখানে তৈরি করতাম, ধরো এখানে নিউ সিঙ্ক একটা আছে ধরে নাও, তাহলে কি হতো, থ্রেড T1 এর জন্য কি সিঙ্ক নামে একটা অবজেক্ট তৈরি হতো, থ্রেড 2 এর জন্য কি সিঙ্ক নামে একটা অবজেক্ট তৈরি হতো, আর মেইন থ্রেড তো সিঙ্ক একটা আছে, ধরো মেইন থ্রেড সিঙ্ক, এটা একটা অবজেক্ট, সেম অবজেক্ট, এইটার সাথে এটার কোনো রিলেশন আছে? বাট এখন আমি কি করতেছি, মেইন থ্রেড থেকে কি এটা পাস করে দিতেছি না, এখানে কি পাস করতেছি, রেফারেন্সটা। তাহলে কি তিনটেই সেম না? যে থ্রেডের মধ্যে আমি ওইটাই কি আসলে মেইন থ্রেড সিঙ্কটাকে রেফার করতেছে না, এটা আমরা রেফারেন্সের মধ্যে করছিলাম, মনে আছে? তো দেখো এখানে কিন্তু আসলে সব কিছুই রিপিটেড হইতেছে। আমি কিন্তু বলছিলাম যে ফাইনালের মধ্যে সব কিছু সিলেবাসের মধ্যে ইনক্লুডেড থাকবে। তো এগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি, আমরা এখনো এগুলো যে দেখি, বুঝা গেছে? তো এর জন্য যে শেয়ার করার জন্য আমি একটা অবজেক্ট তৈরি করে নিছি, এরপর এটা সবার কাছে পাস করে দিছি, তাহলে কি এটা এখন সবার মধ্যে চলে গেছে? বাট প্রিমিটিভ যদি দেখানো হইতো তাহলে কি রেফারেন্স পাস হইতো? আমি যদি এটা শুধুমাত্র যদি কাউন্ট রাখতাম, মানে কাউন্ট ভেরিয়েবলটা পাস করে দিতাম, কাউন্ট কি প্রিমিটিভ ডাটা না, এটা রেফারেন্স পাস হইতো? নরমালি পাস করতে গেলে অ্যাড্রেস অফ দিয়ে রেফারেন্স পাস করা যায়, বাট ওটা আদার্স ইস্যু, এটা তো আমরা ই করে দিই। বাট অবজেক্ট হিসেবে আমরা যে রেফারেন্স পাস করি ওটা করা হয়ে যেত, ঠিক আছে? তো এর জন্য আমি একটা এরকম অবজেক্ট তৈরি করলাম এবং এটা সবার মাধ্যমে শেয়ার করে দিলাম। এখন আমি যদি এখানে যাই থ্রেডের মধ্যে, এখন কি আমার সিঙ্ক্রোনাইজ অবজেক্টটা তৈরি আসে, এখন SYN.count প্লাস প্লাস হয়ে গেল, ঠিক আছে না? ঠিক আছে, আমার কাউন্ট হয়ে যাবে আসলে, ঠিক আছে? এটা ভেরি করে 5 মিনিটের রেসপন্ডিশন 5 মিনিট 10 মিনিট লাগে, এত এক্সাম্পল দিয়ে বুঝাই না। এটা কি আমি গার্ড দিছি কোনো জায়গায়? সবাই কি যে যার মতো অ্যাক্সেস করতেছে না, এখানে কোন গার্ড দেওয়া আছে? এখানে হচ্ছে আমার গার্ড দিতে হবে। গার্ড দেওয়াটা হচ্ছে হলো জাস্ট নাথিং এলস। আমি কি বলছিলাম, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। সিনক্রোনাইজ নামে একটা এখানে কিওয়ার্ডই আছে। এটা হলো, আমি একটু লিখি তারপরে বলি সিনক্রোনাইজ। এটা মানে হচ্ছে হলো সিনক্রোনাইজ SYN। এটা যে আমি বলেছি যে সিনক্রোনাইজ একটা লক আমি SYN এর মধ্যে দিয়ে দিলাম, মানে এই অবজেক্টের উপরে এখন যদি অন্য কেউ অ্যাক্সেস করতে যায় তাকে ওয়েট করতে হবে, এখানে এসে ওয়েট করবে। সো আমার যে এই থ্রেডটা যে এখানে এটা টোটালটা অ্যাক্সেস করতে যাচ্ছিল, এটাও যে টোটালটা অ্যাক্সেস করতে যাচ্ছিল, ওই যখন এটা টোটালটা অ্যাক্সেস করতে যাবে, ওই ধরো এখানে কেউ লক করে রাখলে সে পেয়ে যাবে। বাট এটা যখন পরবর্তী অ্যাক্সেস করতে যাবে, অলরেডি সে লক করে ফেলছে না, সে এটার মধ্যে ঢুকতেই পারবে না। তখন সে কি করবে, এই জায়গায় স্টাক হয়ে বসে থাকবে, কারণ অন্য একজন এই সিনক্রোনাইজ বাটন মানে ব্লকের ভিতরে ঢুকে গেছে। কারণ কি M1 এর মধ্যে এরকম কি একটা কোড আছে না, রান কোড, M2 এর মধ্যে কি এরকম একটা রান কোড আছে। তাহলে M1 এর মধ্যে যদি সিনক্রোনাইজ এর মধ্যে ঢুকে যায়, সে করছে কি লক করে দিয়েছে,
এটা হয়তো এক্সিকিউট করতেছে অথবা করতেছে না অথবা সামথিং কোনো কিছু বাট এখানে লক করে দিছে। সো এর ভিতরে অন্য এখানে যেমন একটা রান কোড আছে M2 এর ভিতরে, M2 এর ভিতরে রান কোডের ভিতরে এই সিনক্রোনাইজের ভিতরে সে ঢুকতে পারবে না, তাকে এই জায়গায় ওয়েট করতে হবে, কারণ হলো অলরেডি এর মধ্যে কেউ ঢুকে গেছে। এটাই হচ্ছে লকটা। সো কোনো সময় যে কোনো জায়গায় কোনো যদি শেয়ার অবজেক্ট নিয়ে তোমার কাজ করতে হয়, যেমন এরকম গ্লোবাল কাউন্ট এরকম যদি করতে হয় তাহলে কি করবা, এরকম আগে লক করে নিয়ে তারপরে ভিতরে ওটাকে আপডেট করবা। বুঝা গেছে? স্যার এখানে কি বলে একটা থ্রেড কাজ শেষ করার পরে আরেকটা থ্রেড শুরু করবে? না না না, মানে কনকারেন্টলি রান করবে, বাট এইটুকু জায়গায় পরস্পরের উপর ডিপেন্ড করবে। শুধুমাত্র এই জায়গা বলে এখানে কে কাজ করতেছে না কাজ করতেছে অন্য কোন জায়গায় কাজ করতেছে এটা ডাজেন্ট ম্যাটার। মনে করো একজন হচ্ছিল সে ধরো আমি ওই হচ্ছিল 1 নিয়ে এক্সিকিউট করতেছে, ওই হলো এলিমেন্ট নিয়ে কাজ করতেছে, এটা এক্সিকিউট হবে পাস হবে, কারণ 1 কি 1 মোড 3 কি 0 না, তো পাস হবে। তো দুটা একটা হলো 1 একটা এলিমেন্ট এক্সিকিউট করে যাবে, ওর মত ওরা এক্সিকিউট করতেছে। এরপরে কি আসবে 2 12, এখন চিন্তা করো 2 কিন্তু এটা পাস করবে না, এক্সিকিউট করতে হবে 2 এর এরপরে 3 চলে আসবে 12 পাস করছে না, সো ভিতরে ঢুকে যাবে লক করবে আপডেট করে দেবে। সো পরস্পর উপর ডিপেন্ডেন্ট হইতেছে। বা যদি এরকম হয় ফর এক্সাম্পল এটা মনে করো 6 আর এটা যখন 15 আছে তখন একই সময় চলে আসলো, সে সবসময় যে আসবে এরকম না, রেসপন্সিশন 50 একটু একটু টাফ, মানে যে আসবে এরকম না, যদি চলে আসে তখন কি হবে, একজন এই জায়গায় শুধুমাত্র তারা ডিপেন্ডেন্ট যদি একই সময় এই লাইনে চলে আসে একই টাইমে, ওই যে অ্যাকাউন্ট অ্যাক্সেস বলে সবসময় তো তারা একই সাথে অ্যাক্সেস করতে যাবে, বা যদি একই সাথে অ্যাক্সেস করতে যায় তখনই শুধুমাত্র তারা একের উপরে ডিপেন্ডেন্ট, তখন তারা সিনক্রোনাইজ হিসেবে কাজ করবে। বাট আদার্স টাইমে অ্যাসিনক্রোনাইজ, শুধুমাত্র এই সিনক্রোনাইজ ব্লকের এই লাইনে যদি একই সাথে তারা অ্যাক্সেস করতে যায় তখনই তারা বলে একের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তখন দেখবে যে কেউ আগে অ্যাক্সেস করতেছে কিনা, যদি অ্যাক্সেস করতে থাকে তাকে আমি অ্যাক্সেস দিব, আর বাকি মানে যদি অ্যাক্সেস করতে থাকে তাহলে ওয়েট করবো ওই অ্যাক্সেসটা সারা পর্যন্ত। যখনই এই লাইন এক্সিকিউট করে ফেলবে তখন কি লক শেষ, এর পরবর্তী যারা ওয়েট করতেছিল তারা অ্যাক্সেস পাবে। বুঝা গেছে? ক্লিয়ার? সো এটা হলো সিনক্রোনাইজ অবজেক্ট। সিনক্রোনাইজ জাস্ট তুমি সিনক্রোনাইজ কিটা লিখবা যে যখনই তুমি শেয়ার রিসোর্স ইউজ করতে যাবা সেটা এটার ভিতর দিয়ে দিবা, এরপর হলো ওটা অ্যাক্সেস করবা। কোন শেয়ার রিসোর্স অ্যাক্সেস করতে গেলে অবশ্যই তোমার সিনক্রোনাইজ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, না হলে তোমার ফলস হয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা জিনিস জাস্ট দেখে আজকে শেষ করে দিচ্ছি। কোনটা? অ্যাসাইনমেন্ট সেমই, জাস্ট এখানে হচ্ছিল যে আমি সেম এটার মধ্যে হচ্ছিল প্যারামিটার পাস করে দিবা, ওটা কি বলে ই দিয়ে টাইম নাম্বার, ঠিক আছে? এখন একটা জিনিস কাজ করতে হবে, দেখো আমার এই থ্রেডের সলিউশনটা, আচ্ছা এটা হচ্ছে হলো এস, দেখো এই থ্রেডের সলিউশনের মধ্যে এই লাইনটা কি লাস্টে এক্সিকিউট হয়ে যেতেছিল না, আমার কি করতে হবে সবগুলা প্রাইম নাম্বার যা লাস্টে এসে প্রিন্ট করতে হবে না, বাট প্রিন্টটা কোথায় করবো, লাস্টের প্রিন্টটা এটা তো প্রিন্ট করে শেষ করে ফেলবে না। ওয়েট মডিফাই নামে একটা জিনিস আছে, এটা দিয়ে অ্যাসাইনমেন্টটা করে নিয়ে আসবা, মানে এটা বইয়ের মধ্যে লেখা আছে, আমি নেক্সট ক্লাসে পড়াবো, বাট অ্যাসাইনমেন্টের মধ্যে তোমরা নিজে এটা করা ট্রাই করো। বইয়ের মধ্যে ওয়েট মডিফাই একটা জিনিস আছে, মানে ওয়েট এখানে কি করছি জয়েন করে রাখছি মেইন থ্রেডটা ওয়েট করার জন্য, আমি আরেকটু ওয়েট করাতে পারবো যে মেইন থ্রেড মানে চিলড্রেন থ্রেডের থেকে কাজ শেষ করা পর্যন্ত আমি ওয়েট করবো, মানে আমার পার্টিকুলার কোনো কাজ আমি করবো না, ঠিক আছে? ওয়েট নোটিফাই নামে একটা জিনিস আছে, ওইটা দিয়ে এটা করতে হবে, মানে লাস্টে পার্ট মানে কাউন্টার পার্ট আপাতত আমি যেটা করি সেটা দিয়ে করতে হবে, যে তুমি রেঞ্জগুলো পাস করে দিবা, ওইটার ভিতরে হচ্ছিল প্রাইম নাম্বারগুলো জেনারেট করার চেষ্টা করবে, এরকম একটা সিনক্রোনাইজ অবজেক্ট থাকবে যেখানে তুমি কাউন্টটা প্লাস প্লাস করবে, বাট ওই যে লাস্টে যে আমি প্রিন্টটা করতে হবে না টোটাল কতগুলো প্রাইম নাম্বার পেলাম ওইটা হলো লাস্টে ওয়েট করতে হবে। ওয়েট নোটিফাই নামে একটা জিনিস আছে, ওইটা দিয়ে করবা, অবশ্যই আমি নেক্সট ক্লাসে পড়াই দেবো, বাট তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে নিজে এটা করে নিয়ে আসো, খুব ছোট একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন এর মধ্যে এত পর্যন্ত আমরা কি দেখছিলাম, লাস্ট ক্লাসে আমরা কিন্তু বলছিলাম কি থ্রেডের মধ্যে আমরা প্রায়োরিটি দিতে পারি না, সেট প্রায়োরিটি দিয়ে এখানেও মানে ওই আমি নিজে কিন্তু প্রায়োরিটি চেঞ্জ করতে পারবো। নর্মাল প্রায়োরিটি কি ছিল 5, আর আমরা প্রায়োরিটি চেঞ্জ করতে পারি 1 আর 10 এর মধ্যে। সর্বনিম্ন প্রায়োরিটি কত? সর্বোচ্চ।
আচ্ছা ওইটা আমরা একটু প্রায়োরিটিটা চেঞ্জ করি, একটা সিম্পল জাস্ট শেষ হয়ে গেছে, 3 মিনিট আছে, সমস্যা নেই। আচ্ছা ধরো আমরা থ্রেডের মধ্যে একটা কাউন্ট একটু রেখে নেই আগে, এটা আমি একটু কমেন্ট করে দিই। এটা আপাতত বাদ রাখি, জাস্ট থ্রেডের প্রায়োরিটিটা জাস্ট দেখাই দিই। m1 ডট সেট প্রায়োরিটি, জাস্ট এটা দিয়ে আমরা প্রায়োরিটিটা সেট করতে পারবো। এখানে তুমি 1 2 3 4 10 যা ইচ্ছা তা দিতে পারো, বাট কয়েকটা কিওয়ার্ড আছে, মানে কিওয়ার্ড হলো মানে ওই যে ম্যাক্সিমাম প্রায়োরিটি, এটা অনেক সময় হয়তো সিস্টেমের উপর ভ্যারি করতে পারে, বাট নর্মালি হচ্ছে হলো 1 আর 10। বাট তাও যদি তুমি ম্যাক্সিমাম প্রায়োরিটি দিতে চাও, সেট থাকতে চাও যে সিস্টেম যেই ম্যাক্স প্রায়োরিটি দেবে সেটাই আমি নিব, মানে আমি তো জানি ম্যাক্সিমাম প্রায়োরিটি 10, মিনিমাম প্রায়োরিটি 1, বাট ধরো চেঞ্জ হয়ে গেল, জাভাতে চেঞ্জ করে ফেললো, এটা দুইটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছিল থ্রেড ডট, এই যে দেখো তিনটা আছে, নন প্রায়োরিটি, ম্যাক্স প্রায়োরিটি, মিন প্রায়োরিটি, তিনটা হচ্ছে হলো ভেরিয়েবল, ফাইনাল ভেরিয়েবলের মতো, যেগুলো কোনো সময় তুমি চেঞ্জ করতে পারো না বাট ইউজ করতে পারো। সো নরমাল প্রায়োরিটিটা হচ্ছে হলো ওই যে যেটা হলো জেনারেল প্রায়োরিটি, জেনারেল প্রায়োরিটি কত 5, সো এটা ভ্যালু হচ্ছে হলো 5, ম্যাক্স প্রায়োরিটি এটা ভ্যালু 10, মিন প্রায়োরিটি তুমি এটা ইউজ করতে পারো। ধরো আমি দুইটা প্রায়োরিটি, দুইটা থ্রেড তৈরি করলাম, একটা হলো একটু হাই প্রায়োরিটি, একটা হলো একটু লো প্রায়োরিটি, তাহলে ধরো নরমাল প্রায়োরিটির সাথে মনে করো 3 যোগ করে দিলাম, আর নরমাল প্রায়োরিটির সাথে 3 মাইনাস করে দিলাম, প্রায়োরিটিটা চেঞ্জ হবে। তোমাদের বইয়ের মধ্যে আমি আজকে দেখে দিলাম না, বইয়ের মধ্যে একটা কোড দেওয়া আছে এই প্রায়োরিটি দিয়ে, যে কোডটা কতবার রান হয় এটা দেখাবো, ঠিক আছে? ওটা আমার সাথে দেখা দিলাম, ওটা কোডটা একটু করে দেবো, তার সাথে প্লিজ কোডটা করে দেখো, ঠিক আছে? কারণ ওটা আসলে দেখানোর মতো কিছু নেই, ওটার মধ্যে দেখবা যে যেটা ম্যাক্স প্রায়োরিটি, এমন একটু দুটো দিয়ে দিলাম, আমি ওটা না হলে পরে আপ করে দিব না, যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসে না আমি একটু বলে দিও, ঠিক আছে? বলো প্লিজ, ট্রাস্ট করে তোমাদের উপরে একটা ভরসা করলাম, কিচ্ছু না, জাস্ট ভিতরে একটা খালি কাউন্ট রাখতে হবে। তো M1 কি ম্যাক্সিমাম প্রায়োরিটি না, M2 কি একটু লো প্রায়োরিটি, দুটার মধ্যে দেখবা যে সিপিইউর মধ্যে ম্যাক্স প্রায়োরিটিটা অনেকক্ষণ বেশি এক্সিকিউট হইতেছে আর মিনিমাম প্রায়োরিটিটা একটু কম এক্সিকিউট হইতেছে। ওটা জাস্ট একটু প্রিন্ট করে দেখলে দেখবা যে আসলে দেখতে পারবা যে ম্যাক্স প্রায়োরিটিটা একটু বেশিবার প্রিন্ট হইতেছে, মানে বেশি একটু এক্সিকিউট করতেছে, বারবার এক্সিকিউট হইতেছে, আর মিন প্রায়োরিটিটা একটু কমবার এক্সিকিউট হইতেছে। দ্যাটস ইট, ঠিক আছে? বুঝা গেছে? সো এটা হচ্ছে হলো প্রায়োরিটিটা। সো আপাতত মোটামুটি আমাদের থ্রেড শেষ, জাস্ট হলো একটিটা বাকি আছে হচ্ছে হলো আমাদের ওই ওয়েটার নোটিফাইটার, মানে থ্রেডের মধ্যে কিভাবে কমিউনিকেশন করা যাবে, এটা খুবই সিম্পল, জাস্ট ওয়েট নোটিফাই মেথড দিয়েই করা যাবে। সো নেক্সট ক্লাস আমরা ওটা দেখব, আর অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসে নিয়ে যাবো। আচ্ছা আরেকটা জিনিস, তোমাদের শনিবার দিন আমি হলো একটা মেকআপ ক্লাস নিব, মানে ওই যে 11 তারিখে মেকআপ ক্লাসটা আমি আগে নিয়ে নিব। সো শনিবার দিন 8:30 বাজে 115 নম্বর রুমে, ঠিক আছে? দুইটা ক্লাস পর আমি নিব, 8:30 থেকে 9:55, 9:55 থেকে 11:20। তো মাঝখানে একটু গেম কোনটা? আচ্ছা রুম নাম্বার 115 নিব না, তোমাদের ল্যাবে নিব আমি ক্লাসটা, ল্যাব 4-এ, ল্যাব 4। হ্যাঁ দুইটা ক্লাস হবে, মানে আমি হলো তোমাদের শোনো, আমি একটু সামনে বলে দিই, নেটওয়ার্কিং আমি তোমাদের পড়াবো, ঠিক আছে? সো এর জন্য আমি ল্যাবে নিতে হবে, এর জন্য সো দুইটা ক্লাস একসাথে নিব, ল্যাব 4-এ 8:30 বাজে শনিবার। সমস্যা নেই, অন্য জায়গায় চেঞ্জ করবো। হ্যাঁ শনিবার দিন ল্যাব 4। যখন হচ্ছে ম্যাম হচ্ছে আমি এটাকে না তখন হচ্ছে কি সে দেখায়, যেমন আমি যে যখন হচ্ছে অফিস থেকে যাই তখন সে দেখায় সি আউট নট ফাউন্ড দ্যাট ইজ নেক্সট ডে বাট পাচ্ছি না। 23 তারিখ যে দিতেছো, এখানে নিছো 23 তারিখ যে দিতেছো